আমার ভালোবাসার মানুষের আজ বিয়ে হতে যাচ্ছে। আমারই চাচাতো বোন শায়লার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে। কি বিয়ে তো হয়ে গেছে, এখন শুধু রীতিনীতি মোতাবেক শায়লাকে অভ্র ভাইয়ের স্ত্রী হিসেবে সমাজের সাথে পরিচয় করিয়ে দেওয়া আর কি। রাতের বেলা ছোট্ট করে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে, আর গায়ে হলুদের স্টেজ সাজানোর জন্য যাবতীয় কেনাকাটাগুলোর দায়িত্ব এসে পড়েছে আমার উপর। মজার না ব্যাপারটা? এরকম মুহূর্ত কারো জীবনে এসেছে কিনা আমি জানি না, নাকি আমি প্রথম যে হাসি মুখে বড় চেচির কাছ থেকে 1,000-5 টাকা চেয়ে এনেছি ফুল টুল কেনাকাটার জন্য। অভ্র ভাই বাসায় এসে সেই যে ঘরে গিয়ে ঢুকেছেন আর বের হননি, হলেই তো আমার মুখোমুখি হতে হবে তাকে। তখন তো প্রশ্ন তুলতেই পারি, এই অধমের কি এমন দোষ ছিল যার জন্য অভ্র ভাইয়ের স্ত্রীর জায়গাটা আমি নিতে পারলাম না? কোন গুণে শায়লা আজ হাস্যমুখ করে প্রজাপতির ন্যায় উড়ো উড়ো করছে? কি ক্ষতি হতো যদি আমার নামের শেষে অভ্র ভাইয়ের নামটা জুড়ে যেত? বাক্যগুলো ডায়েরির পাতায় তুলতে তুলতে বাম হাত দিয়ে চোখের জলগুলো মুছে নিল পড়ন্ত। বাড়িতে মোটামুটি রমরমা ভাব চলে এসেছে ইতিমধ্যেই। একমাত্র বড় চাচি মুখ গোমড়া করে গায়ে হলুদের আয়োজন করছেন। তিনি চেয়েছিলেন ছোটখাটো আয়োজনের মাধ্যমে শায়লাকে ছেলের বউ হিসেবে ঘরে তুলে নিতে। শায়লাকে এমনিতেও পছন্দ করেন না তিনি। শায়লার উড়নচণ্ডী স্বভাবের জন্য অনেকাংশে সে দায়ী। মেয়েটা রূপে গুণে থাকলেও মেজাজটা চটচটা ধরনের আর ভীষণ জেদি। এই জেদের বশবর্তী হয়েই তো পরন্তের থেকে তার ভালোবাসাটাকে ছিনিয়ে নিল এক প্রকার। ঘটনাটা হচ্ছে গতকাল সন্ধ্যের আগে আগে অভ্র ভাইয়ের রুমে আসি শায়লা। অভ্র তখন অলস ভঙ্গিতে শুয়েছিল। শায়লা এসে ক্ষণকাল সময় চোখ দিয়ে অভ্রের হাত পা যেন চেটে নিল, গলা সামান্য খাকারি দিয়ে ডাকলো, অভ্র ভাইয়া। অভ্র কপাল কুঁচকে তাকাতেই সে বলল, আমার সাথে একটু যাবে? অভ্র বলল, কই? মেয়েটার মতে গতি তার ভালো ঠেকে না। শায়লা যে তার উপর হাত পা পিছলে পড়েছে সেটা স্পষ্টই বুঝতে পারে অভ্র, কিন্তু তার মনের মণিকোঠায় যে পরন্তর নাম লেখা, তার মন শরীর চেতনায় পরন্তেরই আনাগোনা, সেখানে অন্য কাউকে ভাবতেও পারে না অভ্র। শায়লা বলল, আমার বান্ধবীর আজ জন্মদিন, আমি একাই যেতাম, কিন্তু ওদের বাড়িটা একা তো অনেক দূরে, তারপর সন্ধ্যা হয়ে গেছে, তাই মা বললো কাউকে নিয়ে যেতে। পাপনকে গিয়ে ধর, আমি পারবো না, আমার শরীর ভালো না, বলে বালিশে মুখ গুজলে অভ্র। আহা, একটু গেলে কি এমন হবে বলো তো? আর বেশিক্ষণ থাকবো না, যাবো উপহার দিয়ে চলে আসবো, পাক্কা প্রমিস। পাপন ছোট মানুষ, রাস্তাঘাটে একটা সমস্যায় পড়লে ও কি করবে? আর তুমি আমাদের সবার বড় ভাই, তুমি আমাদের দায়িত্ব নেবে না তো কে নেবে? অগত্যা অভ্রকে উঠতে হলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কালো রঙের শার্টটা গায়ে চাপাচ্ছিল, তখনই চপল পায়ে পরন্ত এসে ঘরে ঢুকলো। শুনলাম তুমি নাকি বাইরে যাচ্ছ? খানিকটা অভিমানী শোনালো পরন্তের কণ্ঠটা। অভ্র নির্বার হাসলো। হ্যাঁ, ওই শায়লাকে নিয়ে আর কি। শায়লা আপা যে তোমার উপর ফল করছে সে খবর টের পেয়েছো? আরে তাতে কি, আমি কি তোকে ছাড়া কারো কথা ভাবতে পেরেছি নাকি পারবো? ভেবেই দেখো না একবার, মেরে আধা লুলা করে ফেলবো। পরন্ত ঠোঁট বাঁকালো। অভ্র এগিয়ে এসে তার মাথায় চাটি মেরে বলল, পাজি কোথাকার, এ বাড়ির সবাই আমাকে জমের মতো ভয় পায়, আর তুই কিনা আমাকে লুলা বানাতে এসেছিস? সবাই আর আমি এক হলাম বুঝি? ভার ভার শোনালো পরন্তের গলা। অভ্র মুচকি হেসে পরন্তের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলে, না, আপনি তো আমার রানী, আর রানীর জন্য শুধু লুলা কেন, জানটাও দিয়ে দিতে পারবো। এবার আমি যাই মহারানী মা। পরন্ত হাসতে চায় না, তবু হাসিরা তার ঠোঁটে দখল করে আসে। যান, দ্রুত আসবেন, আমি কিন্তু অপেক্ষা করব। পরন্তু সে অপেক্ষা আর যেন পুরায় না। রাত পার হয়ে গভীর হয়, অথচ শায়লা অভ্র কারো কোনো খোঁজ নেই। দুজনের ফোনই বন্ধ। যতটা চিন্তিত বাড়ির সকলে, তার চেয়েও বেশি চিন্তিত পরন্তর নিজে। সেই সঙ্গে অদ্ভুত এক ছটফটানি। অভ্রের জন্য যতটা না দুশ্চিন্তা, শায়লার সঙ্গে থাকায় তার চাইতেও বেশি উৎকণ্ঠা। মনে পড়ে যায় অনেকদিন আগের একটি কথা। পরন্তের কপাল সই করে উড়ো চুমু দিয়েছিল অভ্র। পরন্ত হাসতে হাসতে বাইরে বের হচ্ছিল, তখনই শায়লা সামনে পড়ে গেল। শায়লা জানলা দিয়ে দেখছিল ব্যাপারটা। সেদিনই শায়লা জানতে পেরেছিল অভ্র আর পরন্তের মন দেওয়া নেওয়া অনেক আগে হয়ে গেছে। শায়লা দৃঢ় কণ্ঠে বলেছিল, দেখ পুরো, আমরা সবাই চাচাতো ভাই বোন, সবাই কাজিন, তাই কারোর সাথে কারো সম্পর্ক খারাপ হোক এটা আমি চাই না। তুই তো জানিস আমার মা বড় চাচার সঙ্গে ঠিক করে রেখেছে অভ্র ভাইয়ের সঙ্গে আমার বিয়ের কথা। আমিও তাকে অনেক পছন্দ করি, মাঝ দিয়ে তুই এসে ঝামেলা পাকাস না।
আমি কিন্তু কোনো না কোনো ভাবে অব্র ভাইকে জিতে নেবই নেব। অব্র তার বাবা মায়ের একমাত্র ছেলে। তামিজ উদ্দিনের পর মেজু ভাই খোকন উদ্দিনের বড় মেয়ে শাইলা, ছোট মেয়ে নিতু, এরপর ছোট ভাই মিথুন উদ্দিনের বড় মেয়ে পড়ন্ত আর ছোট ছেলে পাপন। সবাই এতকাল যাবৎ একই সঙ্গে পৈতৃক ভিটাতেই থাকছেন। বলতে গেলে তারা একান্নবর্তী পরিবার। সেই সাথে আছে দাদি মেহেরজান। ছোটবেলা থেকে সকলে একত্রে বড় হয়েছে। অব্র আর পরন্তের বয়সের পার্থক্যটা সত্যি চোখে পড়ার মতো। তবুও কথা আছে না, ভালোবাসা কোনো কিছু বিবেচনা করে হয় না। কার জন্য কখন কিভাবে মনের গোপন কুঠুরিতে এসে বংশ বিস্তার করতে শুরু করে তা কেউ জানে না। পরদিন সকালে অব্র আর শায়লা বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরে আসলো। শায়লা তো মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না শুরু করে দিল আসার পর থেকেই। তবে সেটা তার সুখের কান্না, দুঃখের নয়। আর অব্র লজ্জায় ঘরে খিলাটে। ঘটনা জানা যায় শায়লার মুখে। বান্ধবীর বাসা থেকে ফেরার পথে বৃষ্টির মুখে পড়ে যাওয়ায় রাস্তার পাশে পরিত্যক্ত একটা ছাউনির নিচে নিজেদের আড়াল করে দুজনে। বেশ কিছু সময় সেখানে থাকার পরেও বৃষ্টি কমছে না দেখে দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়ে। কোনো রিক্সা বাহন কিছুই পাচ্ছিল না তারা। এমন সময় স্থানীয় কয়েকজন বখাটের দল সেখানে এসে উপস্থিত হলে তাদের নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য শুরু করে। অব্র জানায় শায়লা তার চাচাতো বোন, কিন্তু সবাই উল্টো বিদ্রুপ করে হেসে ওঠে বিশ্বাসের বদলে। অব্র ফোন করে বাসায় জানাতে চাইলে তারা দুজনের ফোনই কেড়ে নেয়। তারপর এক প্রকার বগল ডাবা করে ওই এলাকার চেয়ারম্যানের নিকট যায়। সেখানে গিয়ে অব্র আশ্চর্যের অতিশয্যে পৌঁছায় যখন শোনে চেয়ারম্যানকে বখাটের দলেরা বলছে ওদের দুজনকে নাকি ঝোপের আড়ালে বাজে কাজ করতে দেখে হাতে নাতে ধরা হয়েছে। শায়লা তো শুনেই কেঁদে ফেলে। অব্র তখন মাটিতে মিশে যাওয়ার জোগাড়। চেয়ারম্যান যখন শুনলো এরা অন্য এলাকার ছেলে মেয়ে, তখন সে নিজেও পেয়ে বসলো। অব্র থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। বিনিময়ে অব্র বলে বাসায় জানাতে ওদের পরিস্থিতিটা। তারা তখন বাসায় জানাই তো নাই, উল্টে দুটোকে ধরে বেঁধে বিয়ের পিড়িতে দেয়। অব্র যখন কবুল বলছিল তার গলায় সবটুকু শ্বাস গিয়ে আটকে ছিল। অপরদিকে শায়লা বেশ গদগদ হয়ে কবুল বলে। সে তো একদিক থেকে খুশি হয়েছে অব্রকে নিজের করে পেয়ে। সবটা শোনার পর বাড়িতে মোটামুটি একটা বিধ্বস্ত অবস্থা হয়ে গেল। সবাই নীরব স্নায়ু যুদ্ধে ভেঙে পড়লেন। শেষে দাদি উপায় বাতলে দিলেন, যা হওয়ার হয়েছে। আল্লাহ পাক এদের কপালে এভাবে বিয়ে লিখে রেখেছিল। আর দুটোই বাড়ির ছেলে মেয়ে, তাই আর দেরি না করে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন করা উচিত। সেই রেস ধরেই আজ তাদের গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে, যদিও তা একরকম ছোটমাটো করে। পরন্তের মা নাসরিন ঘরে এসে ঢুকলো। পরন্ত হুড়মুড় করে ডায়েরি ভাঁজ করলো। নাসরিন সেদিকে লক্ষ্য করলেন না, বরং চেঁচালেন, কি রে তুই বসে আছিস কেন? ওদিকে কত কাজ, আয় হাত লাগা আমার সঙ্গে। পরন্ত শক্ত কণ্ঠে বলল, আমি পারবো না মা, আমাকে ফুল আনতে হবে। ও, ফুলের দায়িত্ব তোকে দিয়েছে নাকি? আচ্ছা যা তাহলে, দেরি করিস না, এমনিতেই কত কাজ, সময় কই। শোন, বেছে বেছে আনবি, সুন্দর করে দেখে, মরা শুকনো চ্যাপটা লেগে আছে এমন ফুল আনবি না, বুঝছিস? পরন্তু চোখের জল সামলে উঠে দাঁড়ালো। পার্স ব্যাগটা হাতে নিয়ে বেরোতে বেরোতে শুনলো নাসরিন বলছেন, শত হোক এই বাড়ির প্রথম বিয়ে বলে কথা। পরন্তু বাইরে সেই আগে চোখের জল মুছলো। অবাত্র অশ্রুগুলো কিছুতেই বাদ মানছে না। শায়লা গুনগুন করে গান গাইছে। 10টা বাজছে ঘড়িতে। শিখা আঁচলে হাত মুছতে মুছতে ঘরে ঢুকতেই শায়লা উঠে দাঁড়ালো। মা, আমি যাব না। কই? শপিং এ? না না, বউয়ের জিনিসপত্র ছেলের বাড়ি থেকে কিনবে। তুই যাবি কেন আবার? আরে আজব, আমরাই তো। তবুও এখন আর ওরা তোর চাচা চাচি সম্পর্কে নেই, এখন থেকে তারা শ্বশুর শাশুড়ি, আমার বেয়াই বেআইন, বুঝেছিস? নিয়ম কানুন তো মানতেই হবে। তুই এখানে আয়, বস, তোর সাথে আমার কথা আছে। শিখা মেয়ের হাত ধরে বিছানায় বসলেন। কি বলবে মা? হ্যাঁ রে শায়লা, তুই খুশি তো? দেখ, বিয়েটা যেভাবে হয়েছে হয়েছে, তাই বলে ছাড়াছাড়ি তো করিয়ে দিতে পারি না বল। তোর বাবা অবশ্য বলেছিল একবার, যা হয়েছে দুর্ঘটনা ভেবে ভুলে যাও, দুজনকে তালাক করিয়ে দাও। শায়লা ব্যতিব্যস্ত হয়ে উঠল। না না, ভুলে ওই ধরনের সিদ্ধান্ত নিতে চেও না তোমরা। বিয়ে যেভাবেই হোক আমি মন থেকে মেনে নিয়েছি। আর শায়লা মুখ নামালো লজ্জায়। শিখা তারা কণ্ঠে বললেন, আর কি? আর হলো গিয়ে আমি তো অব্র ভাইয়াকে আগে থেকেই পছন্দ করতাম। শিখা শায়লার পিঠে মৃদু চাপড় দিলেন। ভাই কিসের? এখন থেকে নাম ধরে রাখবি। আর আমি জানি তুই ওকে আগে থেকেই পছন্দ করতিস।
এই জন্য আমিও তো তোকে অব্রের হাতেই দিতে চাইছিলাম। যাক, যেভাবেই হোক আমাদের দোয়া কবুল হলো। হুম। শাইলা মুখ নামিয়ে রাখলো। তার মনের বাগানে হরেক প্রজাপতির ভিড় লেগেছে। তারা সব লাগামারা ভাবে উঠছে। দুটোর দিকে ঘেমে নিয়ে বাড়ি ফিরল পড়ন্ত। সঙ্গে নিতুও গিয়েছিল। দুপুরে খাওয়ার জন্য পড়ন্তকে ডাকা হলে ও গেল না। একটা লম্বা শাওয়ার নিয়ে ছাদে চলে গেল স্টেজ সাজানোর জন্য। সঙ্গে পাপন আর নিতুকে নিল। নিতু জিজ্ঞেস করলো, আপু কিভাবে ডেকোরেট করবে? এনি আইডিয়া? আরে, কাঠবেলির মালাগুলো ঝুলিয়ে দাও পেছনে, আর গোলাপগুলো তোড়ার মতো করে সাজিয়ে লাগিয়ে দাও চারিদিকে। শর্টকাটে সুন্দর সাজ, বলে ঠোঁট গোল করে শীষ দিয়ে উঠলো পাপন। হঠাৎ পরন্ত বলে উঠলো, আমি সাজাবো আমার মনের মতো করে। সিঙ্গেল গোলাপগুলো পেছনে টেপ দিয়ে মেরে দে নিতু, বাঁকা বাঁকা করে, আর জারবেরা দিয়ে চারপাশ ভরে উঠবে। কাঠবেলি থাকবে পিলার গুলোতে জড়িয়ে জড়িয়ে, চারিদিকে যেন ফুলের গন্ধে মৌ মৌ করে। এটাও সুন্দর হবে, বলে পাপন আর নিতু হাত লাগালো কাজে। পরন্ত খানিকক্ষণ থম করে রইল। তার হাত জোড়া যেন অসাড় হয়ে আছে, কোনো শক্তি নেই। বুকের ভেতর এলোমেলো ঝড়। কষ্টের পরিমাপটা কি করবে? তারা যেহেতু এক বাড়িতেই থাকে, তাই পরন্ত একদিন বলেছিল অব্রকে ওদের বিয়ের সময় হলুদের স্টেজ ও নিজে সাজাবে। শত হোক, নিজের বিয়ে বলে কথা, আর বিয়ে মানুষের কয়টা হয়? অব্রকে নিজের করে পেলে আর কোনো কিছুই লাগতো না পরন্তের এমনিতেও। এখন সেসব দুঃস্বপ্ন, যার ঘোর কেটে বাস্তবে পদার্পণ করেছে সে। তবুও এতদিনের ভালোবাসা, এতগুলো স্মৃতি সব এক নিমেষে ভুলে যাওয়া যায় কি? লম্বা করে শ্বাস টানলো পরন্ত। তারা ধীর স্থির ভাবে কাজ করতে লাগলো। 8টারও আরো কিছু বেশি বাজে ঘড়িতে শায়লাকে পার্লার থেকে একটি মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে। তার গায়ে কুসুম রঙের শাড়ি, তবে কুসুমের চেয়ে হলুদ রংটি বেশি ফুটে আছে। কানে, হাতে, গলায়, মাথায় কাঁচা গোলাপের গয়না। এত অল্প সময়ে এত কিছু কিভাবে জোগাড় করে ফেললো কে জানে। পরন্তু শুধু চেয়ে চেয়ে দেখলো। তার পাশ কাটিয়ে শায়লাকে স্টেজে উঠিয়ে বসানো হইল। শায়লা স্টেজে বসে পরন্তের দিকে একটা চোখা হাসি ছুড়ে দিল, যার অর্থ, আমি তো অব্রকে জিতে গেলাম, কি করবে এবার তুই? পরন্ত আনমনে হাসলো। কি করবে সে? কিছুই না। অব্রের দাবি সে ছেড়ে দিয়েছে। অনার্সটা শেষ হলেই সে দেশ ছাড়তে চাইবে, যে কোনো মূল্যে। এক বাসায় অব্রের স্ত্রী শায়লাকে মেনে নিয়ে থাকা সম্ভব না। যতটুকু ঝলসে গেছে ভেতরটা থাক। সেই ঝলসানো উত্তাপের উপর বারবার আগুনের আঁচ আসুক, পরন্তু সেটা চায় না। সবাই মোটামুটি সেজেছে, শাড়ি পরেছে, পরন্তুই কিছু পরেনি। সে কাজের দোহাই দিয়ে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। বড় চাচি ডেকে বললেন, পরন্ত মা, শায়লার সাথে সাথে থাকিস তো। পরন্ত সঙ্গে সঙ্গে উঠে বলল, আমার আরো কাজ আছে কাকি, আমি পারবো না, নিতুকে বলো। বলেই সরে গেল পরন্ত, নইলে কাকে জোরাজুরি করতেন। কাঠবেলির একটা মালা একটু ঝুলে ঝুলে গেছে, যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে। সুতো দিয়ে ঠিকঠাক করছিল পরন্ত সেটা। তখনই শুনলো সবাই মিলে বরকে নিয়ে আসছে। একই পরিবারের লোক যেহেতু, তাই শায়লার পাশে অব্রকে বসানো হবে। শুধু মাঝখানে পাতলা ফিনফিনে পর্দা তুলে দিবে হলুদ ছোঁয়ানোর সময়। পরন্তের যেন দম বন্ধ হয়ে গেল। ঢোক গিলে ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। শায়লার দিকে তাকালো। শায়লা লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নত করে আছে। বুকটা কামড় মেরে উঠল পরন্তের। ওই জায়গায় তো তার থাকার কথা ছিল, সেখানে শায়লা কেন? কিসের জন্য? সব লন্ডভন্ড করে দেবে সে। হবে না, কিচ্ছু হবে না, বন্ধ করো, গান বন্ধ করো। দুহাতে কান চেপে ধরল পরন্ত। তার বুক হাবড়ের মতো ওঠানামা করছে। আশেপাশে শব্দ ছাড়িয়ে তার কানের মধ্যে ঝিনঝিন ধরনের একটা সূক্ষ্ম সাউন্ড হচ্ছে। চোখে অন্ধকার দেখতে লাগলো সে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে ধপ করে শুয়ে পড়ল পরন্ত। শায়লার সঙ্গে অব্রের যেটা ঘটেছে সেটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট, অথচ তার রেস ধরে একেবারে অনুষ্ঠান করতে যাওয়া, মানে সামাজিক পারিবারিক দুই দিকে শায়লাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া। আর এমনটা মরে গেলেও চায় না অব্র। তার চোখের সামনে ভেসে বেড়ায় টুকরো টুকরো অতীত, যেখানে পরন্ত চপল পায়ে দাপিয়ে বেড়াচ্ছে, আর সে মুগ্ধ দৃষ্টিতে সেই দৃশ্য গিলছে। মনে পড়ে যায় অনেক দিন আগের একটি ঘটনা। বড় ফুপির মেয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। এবার পাত্রের বাসায় গিয়ে সামাজিকভাবে দেখা সাক্ষাতের পালা। নিতু, পরন্ত আর অব্র বাদে বাকি সবাই গিয়েছিল সেই অনুষ্ঠানে। নিতু যায়নি, ওর পেট খারাপ বলে, আর পরন্ত যায়নি, অব্র যায়নি বলে।
এটা ওটা নানান ছুতো দিয়ে থেকে গিয়েছিল। তখন তাদের সম্পর্কের কথা শায়লাও জানতো না, এই জন্য মাঝখানে সেও ঝগড়া সৃষ্টি করেনি। যাই হোক, অব্রর হাতে তখন মোক্ষম সুযোগ। পরিবারের সবার ভয়ে পরন্তকে পারতপক্ষে বোনের চোখে দেখা লাগলেও সেদিনটা পরন্তকে আগাগোড়া প্রেমিকার চোখে দেখেছে, প্রিয়তমার রূপে দেখেছে। পরন্ত বিকেলে দুজন হাত ধরাধরি করে ছাদে উঠে জমিয়ে তুলে গল্পের আসর। বিনা বাধায় সেদিন পুরো বিকেলটা তারা গল্প করে কাটিয়ে দিয়েছিল। গল্পেরই ফাঁকে অভ্র মজার ছলে বলেছিল, আচ্ছা ধর তোকে আমি বিয়ে না করে অন্য কাউকে যদি বিয়ে করে ফেলি, একদম এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবো, একবারও ভাববে না। রাগি রাগি চেহারায় বলেছিল পরন্ত। অভ্রর হাসি পেয়ে গেল, সেই সঙ্গে চোখে জমলো জল। সে ছেলে মানুষ, তাকে তো কান্না মানায় না। পৃথিবী উল্টে পাল্টে যাক, তাকে শক্ত থাকতে হবে, কঠোর থাকতে হবে। কিন্তু কিভাবে থাকবে সে? মন চায় একজনকে, অথচ ভাগ্য লিখে রেখেছে অন্যজনকে। তামিজউদ্দিনের সাথেও কথা বলেছিল অভ্র, ইনিয়ে বিনিয়ে না, সাপ সাপই জানিয়ে দিয়েছিল শাইলাকে বিয়ে না করার কথা। ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ব্যতীত অন্য কিছুই তো নয়। কিন্তু উত্তরে তামিজউদ্দিন বলেছেন, এটা তোমার আগে খেয়াল হয়নি যে একটা মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছ, তাও এমন একটা জায়গায় যেখানে গ্রাম অঞ্চলের মতো? সেখানে তো যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তুমি মানা করে দিতে শাইলাকে, সে অন্য কাউকে নিয়ে যেত, নইলে যেত না। নিজে আগ বাড়িয়ে দায়িত্ব নিয়ে গেছো যখন, তখন পুরো জীবনেরই দায়িত্ব নাও। আর শোনো, বিয়েটা যেভাবেই হোক ভাগ্যকে মেনে নিতে শেখো, এতে তোমারই ভালো, জীবনে সুখী হতে পারবে। এখন যদি তুমি শাইলাকে অস্বীকার করতে চাও, মেয়েটা অনেক বড় ধাক্কা খাবে। সে অলরেডি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। উপরন্তু শাইলার মা আর আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল তোমাদের বিয়ে দেওয়া নিয়ে। সেটা যখন ইচ্ছেই, তখন আমি কিছুতে ভাঙতে দেবো না, মনে রেখো। এবার ঘরে যাও, সন্ধ্যায় তোমার গায়ে হলুদ। কি? আমার বিয়ে, তাও আবার গায়ে হলুদ? কি? আমার বিয়ে, তাও আবার গায়ে হলুদ? উৎক যন্ত্রণা। মনে মনে বিড়বিড় করলেও মুখে কিছুই বলতে পারলো না অভ্র। তামিজউদ্দিনকে শুধু অভ্রই না, এই বাড়ির সবাই জমের মতো ভয় পায়। উনি সকলের হর্তাকর্তা কিনা। সন্ধ্যের সময় তাকে লুঙ্গি আর উদম শরীরে উপর একটি গামছা জড়িয়ে মা চাচিরা মিলে যখন ছাদে নিয়ে উঠলো, তখন অভ্র হা হয়ে শুধু দেখছিল। স্টেজের কারুকার্যটা খুব চেনা চেনা লাগছিল তার কাছে। কোথায় দেখেছে? হ্যাঁ, পরন্ত দেখিয়েছিল স্বপ্নে। সে বলেছিল তার চোখের পাতায় অভ্র সাজিয়েছিল ঠিক এইভাবেই তো পরন্ত আর তার গায়ে হলুদের স্টেজের সাজ নির্ধারণ করে রেখেছিল পরন্ত। এই মেয়েটা কি তাকে কাঁদিয়ে মারবে? কেন পোড়া মনে বারবার আঘাত করছে? নাকি সে পরন্তকে কাঁদিয়ে মারছে? সারাদিনে একটি বারও দেখা হয়নি। সে নিজেই রুম থেকে বের হয়নি দেখা হয়ে যাবার ভয়ে। পরন্ত দিঘি টলমল চোখ জোড়া শুধু সে দেখে ফেলে, তখন নিজের অন্তর্দহনে নিজেকে পুড়ে মরতে হবে। একদিকে পরিবার, অপরদিকে ভালোবাসা, আফসোস। মানুষ এমন পর্যায়ে এসে দাঁড়ালে পরিবারকে বেছে নেয়, তাহলে ভালোবাসা কি? খুবই ঠুনকো মানসিক রোগের নামই ভালোবাসা। এইসব স্বাদ পা চিন্তাধারা মাথায় উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অভ্র পরন্তকে দেখতে পেল। তার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে, কিছু একটা করছে। আর করতে করতেই মাথা ঘুরে শুয়ে পড়লো পরন্ত। অভ্র চমকে উঠল, একটা হুলুস্থুলু কাণ্ড বেঁধে গেল মুহূর্তে। অভ্র দৌড়ে গেল পরন্তকে একবার ছোঁয়ার আশায়। নাসরিন হাই হাই করে বিলাপ শুরু করে দিলেন। দাদিবু ততস্থ। একদিনে দুইটা অশুভ কাজ কেন ঘটে গেল? তবে কি কারো নজর পড়লো এই সুন্দর বাড়িটির উপর? অভ্র সবাইকে সরিয়ে দিয়ে ব্যতিব্যস্ত গলায় বলল, দেখি, আমি ঘরে নিয়ে যাচ্ছি ওকে। পরন্তকে তুলতে যাবে, তখনই পেছন থেকে একটি কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, তুমি স্টেজে গিয়ে বসো, যাও। অভ্র পেছনে তাকিয়ে দেখলো তামিজউদ্দিন দাঁড়িয়ে, গরম চাউনি। অভ্র গুটিয়ে গেল। পরন্তের বাবা মিথুন উদ্দিন মেয়েকে পাজা কোলে করে নিয়ে ঘরের দিকে ছুটলো। নাসরিনকে শোনা গেল বলতেছে, সারা দিনে কিচ্ছু খায় নাই, অথচ কত জায়গায় দৌড়ালো, ও একগণ হবে না তো কে হবে? অভ্রর বুকটা ভার হয়ে এলো ক্রমশ। পরন্তু সারা দিনে কিচ্ছুটি মুখে তুললো না মেয়েটা জীবনে এগিয়ে যাক খোদা, আমাকে ভুলে যাক। মনে মনে প্রার্থনা করলো সে। তাকে ধরে বসানো হলো শায়লার পাশে। পরন্তু অজ্ঞান হয়েছে, তা নিয়ে শায়লার ভেতরে কোনো উৎকণ্ঠা নেই, সে খুশি। তার পাশে অভ্র এসে বসাই। অভ্র একবারও শায়লার দিকে তাকালো না, চোয়াল শক্ত করে বসে রইল। নাক মোছার বাহানায় টিস্যু দিয়ে বারবার চোখ মুছতে লাগলো।
আর তাকে বারবার নুয়ে যেতে দেখে পাড়াপড়শিরা হাসাহাসি করলো। এই বলেছে, ছেলেও লজ্জা পাচ্ছে। 12টার ঘরে ঘড়ির কাঁটা এসে থামতেই পরন্তু জেগে উঠল। তার শিওরের কাছে নাসরিন ছাড়া আর কেউ নেই। পরন্তুকে চোখ মেলে দেখে নাসরিন ব্যস্ত হয়ে পড়ল। মা, পরন্তু মা, তুই ঠিক আছিস? আছি আম্মু, ক্ষীণ কণ্ঠে জবাব দিয়ে উঠে বসার চেষ্টা করলো পরন্তু। তাকে বসতে সাহায্য করলো নাসরিন। তারপর শুরু করলেন বকা। একেবারে ধুয়ে দিলেন পরন্তুকে। এটাও বললেন, যদি ফের খাবারে অনিয়ম করে তবে চেলা কাঠ দিয়ে পিটিয়ে পিঠের ছাল বাঁকড়া তুলে ফেলবেন। পরন্তু একটি শব্দ উচ্চারণ করলো না। নাসরিন থামলে সে শুধু প্রশ্ন করলো, আম্মু, অনুষ্ঠান কি শেষ? কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখন ওদিকটা গোছানো হচ্ছে। বিরিয়ানি খাচ্ছে সবাই, তোর জন্য নিয়ে আসি, খাবি? পরন্তু ফাঁকা ঠোঁট গিলল। তার অজ্ঞান হওয়া দেখেও কি করে পুরো গায়ে হলুদ মাখতে পারলো? এতটা পাল্টে গেল একদিনে। পাষাণ। অবশ্য শায়লার মতো আগুন সুন্দরী পেলে তো শ্যামলাকে কালাই মনে হবে সবার কাছে। ইয়ার নতুন কি? কি রে, আনবো বিরিয়ানি? না আম্মু, ওসব তৈলাক্ত খাবার ভালো লাগছে না। তুমি আমাকে সাদা ভাত দাও, সাথে একটু ভর্তা করে দিতে পারবে? এই রাতে ভর্তা ভাত খাবি? ওই যে শুটকির একটা ভর্তা করো না তুমি, 5 মিনিটেই হয়ে যায় যে, ওটা বানিয়ে দাও। কয়েকটা খেয়ে ঘুমাই, শরীরটা ভালো লাগছে না মা, বলে মিথ্যে হামি তুলল পরন্তু। নাসরিন হেসে ভর্তা বানাতে গেলেন। মায়ের হাতে বেশ আয়েশ করেই ভাত খেলো পরন্তু। তারপর শুয়ে পড়ল। ওর শরীর খারাপ দেখে নাসরিনও আজ মেয়ের সঙ্গে ঘুমালেন। পুরো বাড়ি নিস্তব্ধ। নিঝুম হয়ে উঠলেও ঘুম এলো না পরন্তের চোখ জোড়াই। সে কাঁদছে নিঃশব্দে, একাকী, খুব সঙ্গপনে। পাছে কেউ টের পেয়ে যায় তাই হা করে কাঁদছে। একটু শব্দ হলেই যে মা বুঝে যাবে এই কষ্ট তার একার। এখানে কারো ভাগ নেই, কাউকে বুঝতে দিলেও চলবে না। ভালোবাসাটা যেমন তার একা ছিল, এবার কষ্টটাকেও একা মনে বুঝতে হবে। পরদিন বেশ আড়ম্বর করে না হলেও মোটামুটি আয়োজনে শায়লাকে অবরোধ স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি দেওয়া হলো। অসুস্থতার বাহানা দিয়ে পুরোটা সময় ঘরের খিল এঁটে শুয়ে রইল পরন্ত। যখন উচ্চ আওয়াজে গান বাজনা হলো, সে কানে হেডফোন গুঁজে নিজের পছন্দের গান শুনতে লাগলো। একবার শুধু শুনলো সবাই সমস্বরে বলছে আলহামদুলিল্লাহ। পরন্ত আর থামাতে পারল না নিজেকে। বিছানায় ঝাঁপিয়ে পড়ে হাসুর নয়নে কেঁদে গেল। অতিরিক্ত কান্নার ফলে সন্ধ্যার পরপরই গা কাঁপিয়ে ধুম জ্বর এলো পরন্ত। নাসরিন মেয়েকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে এসেও বারবার মেয়েকে দেখে যেতে লাগলেন। এদিকে ঝামেলা শেষ হলেই একবার ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলেও মন স্থির করলেন। 8টার পর দরজায় টোকা পড়লে নাসরিন গিয়ে খুলে দিলেন। শায়লা এসেছে। পরন্ত কই চাচি? আমার বিয়েতে ওকে একবারের জন্যও দেখলাম না। ও শরীরটা অনেক খারাপ রে মা, ঘুমাচ্ছে, যা ভেতরে। শায়লা ভেতরের রুমে এসে দেখলো পরন্ত কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছে। ওর কপালে হাত রেখে কিছুটা চমকে উঠল শায়লা। প্রচুর জ্বর। এই প্রথম পরন্তের জন্য শায়লার মন খারাপ হলো। আশাভঙ্গ হওয়ায় মেয়েটা ভেঙে গুড়িয়ে গেছে। একদিনেই চেহারার দিকে তাকানো যাচ্ছে না। খোলা চোখ মুখ তার কান্নার সাক্ষী। আচ্ছা, কাউকে কাঁদিয়ে কেউ কি সুখী হতে পারে? শায়লার ভেতরে ভেতরে ভয় পেয়ে গেল। সে নিজে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, আরে আমি তো কিছুই করি নাই, ওর ভাগ্যে অভ্র নাই, তাতে আমার কি দোষ? নাসরিনের সঙ্গে টুকটাক কথা বলে শায়লা বিদায় নিতে হোশ করে নিঃশ্বাস ফেলে চোখ খুলল পরন্ত। শায়লার কণ্ঠ শুনেই সে ঘুমের ভান ধরেছে। বউ সাজে শায়লাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। আচ্ছা, আজ তো তাদের বাসর রাত। যতই হোক অভ্র নিশ্চয় শায়লাকে নিজের কাছে টেনে নেবেই নেবে। অভ্রর গালে কত শত চুমু খেয়েছে পরন্ত, আর আজ সেখানে শায়লা আদর করে দিবে। অভ্রর বুকে প্রায় মাথা রেখে হৃদযন্ত্রের ধুকপুকানি শুনত পরন্ত, অথচ আজ থেকে তার শায়লার দখলে চলে গেল। অভ্র ঠিক যেভাবে তাকে আদর করত, আর শায়লাকে তার চেয়েও বেশি আদরে মুগ্ধ করে তুলবে। হাপড়ের মতো বুকটা ওঠানামা করতে লাগলো পরন্তের। এই কষ্ট, এই জ্বালা কাকে বোঝাবে সে? পুরো পৃথিবীতে এমন কেউ কি নেই যে পরন্তের কষ্টটা বোঝে? তাকে সান্ত্বনা স্বরূপ দুটো বাক্য বলার কেউ কি নেই যার কাছে মন খুলে কাঁদা যাবে? পরন্তের চোখ দিয়ে জল পড়তে শুরু করলো আবার। অস্থির লাগছে প্রচুর, অন্তরে তোলপাড়। মন বাড়িতে করাঘাত চলছে। ভেতর থেকে কেউ চিৎকার করে কাঁদছে। না চাইতেও মন অভিশাপ দিচ্ছে, তুই সুখে থাকতে পারবি না অভ্র।
একদম পারবি না। আবার অপর মন বলছে, ছি ছি, এসব বলিস না। যে তোর ছিলই না তাকে নিয়ে এসব ভাবনা বন্ধ কর। অল্প সময়ের আবেগে গা ভাসিয়ে আজ তার শাস্তি পাচ্ছিস। তুই তোর মতো ভালো থাক, তাকে তার মতো ছেড়ে দে না। প্রকৃতির প্রতিশোধ বলে তো একটা কথা আছে। নাসরিন ঘরে ঢুকে চমকে গেলেন। পরন্ত পাগলের মতো কাঁদছে। তিনি এক প্রকার ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। পরন্ত, কি হয়েছে মা? কি হয়েছে তোর? বল আমাকে। কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। আমার আমার দমটা বন্ধ হয়ে আসছে মা। আমার আমার কথা সম্পূর্ণ করার আগেই মায়ের বুকে নেতিয়ে পড়ল পরন্ত। নাসরিন চমকের উপর চমক খেলেন। তামিজউদ্দিন নিজে এসে অভ্রকে তার রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা ছিটকিনে আটকে দিলেন। অভ্র রাগে ফেটে পড়ল, তবে সেটা মনে মনে। শায়লা বিছানার মাঝখানে লম্বা ঘোমটা টেনে চুপচাপ বসে আছে। দেখে অভ্রর মাথায় রক্ত চড়ে গেল। এক হাত দিয়ে পাগড়িটা ছুঁড়ে মারল অভ্র। তারপর উদ্ভ্রান্তের ন্যায় শায়লার ঘোমটা সরিয়ে তার দুই গাল চেপে ধরল। হিসিয়ে বলল, আমার স্ত্রী সাজার নাটক করবি না খবরদার। যদি করিস আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি খুন করে জেলে যাব দরকার পড়লে, তা আমার স্ত্রীর জায়গা তোকে দেব না। শায়লা বলার চেষ্টা করলো, আমার লাগছে তো। তাই লাগছে? তাহলে আরো লাগুক। বলে গালের চাপ আরো শক্ত করলো অভ্র। তারপর হঠাৎই বিমর্ষ সুরে বলল, তুই তো জানতিস পরন্ত আর আমি কতটা ভালোবাসি, তবু আমাদের আলাদা করে দিলি নিজের স্বার্থে। শায়লা ঠেলে অভ্রকে সরিয়ে দিল। আমিও তো তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসাটাই সব, আর আমার আর পরন্তর ভালোবাসা কিচ্ছু না। ওসব অতীত, আর অতীত ভুলে যেতে হয়। আমি তোমার স্ত্রী, আমি তোমার সব কষ্ট মুছে দেব। বলে অভ্রর গলা জড়িয়ে ধরার চেষ্টা করলো শায়লা। অভ্র তীব্র ধাক্কায় শায়লাকে বিছানায় ঠেলে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। একটা চড় মারলে কান টান সব ঘুরে দাঁড়াবে বেয়াদব। দূরে দূরে থাকবে আমার থেকে একদম, নইলে। অভ্র তেড়ে এসে ঝুঁকে পড়লো শায়লার উপর। শায়লাকে চোখ দিয়ে গরম চাউনি ছুঁড়ে মারলো। শায়লা তো ভয় পেলই না, উল্টো অভ্রর গলা দুহাতে জড়িয়ে তাকে নিজের উপর ফেলে দিল। অভ্র কিছু বুঝে ওঠার আগেই তার গালে শায়লার অধর স্পর্শ পেল। শায়লা ঠোঁটের দিকেও নিজের ওষ্ঠদয় এগিয়ে দিল, কিন্তু তার আগেই শক্ত হাতে চড়ে তার মাথা ভন ভন করে উঠল। সে বিস্ফারিত নয়নে অভ্রর দিকে তাকালো। অভ্র ততক্ষণে উঠে পড়েছে, এক হাতে গাল ডলছে, কিছু বলছে না, তবে অগ্নি চোখে ক্ষণকাল শায়লার দিকে তাকিয়ে রইল। সেই চোখের অর্থ, আমার থেকে দূরে দূরে থাকিস, নইলে এরকম হাজারটা উপহার পাবি। কিছুক্ষণ পর অভ্র বাথরুমে ঢুকে খেলে শায়লা কাঁদো কাঁদো চোখে উঠে বসলো। সেই সময় অভ্রকে উদ্দেশ্য করে মনে মনে গালিও আওড়ালো কয়েকটা। ভোরের দিকে চাপা গোঙানির শব্দে নাসারিনের ঘুম ছুটে গেল। পিল পিল করে চোখ মেলতেই তিনি পুরোপুরি ভাবে অবাক হয়ে দেখতে লাগলেন, বেলা 9টার আগে না ওঠা মেয়েটা আজ ফজরের নামাজে মোনাজাত ধরে হাও মাও করে কাঁদছে, তবে পুরোটাই নিঃশব্দে। যদিও তার অজান্তে এক ধরনের চাপা গোঙানির শব্দ পুরো ঘরময় ধ্বনিত হচ্ছে। নাসরিন তবুও উঠলেন না, মটকা মেরে পড়ে রইলেন। এতক্ষণ যাবৎ পরন্তর কোনো শারীরিক অসুখ হয়েছে এমনটা ভাবছিলেন তিনি, কিন্তু এখন চিন্তাধারায় মোড় পাল্টে গেছে। তার মেয়ে জটিল কোনো মানসিক বিপর্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু কি সেই বিষয়টি? পরন্ত তো বলছেও না। প্রেম ঘটিত কোনো কারণ হলে বলার সম্ভাবনাটাও কম। আমাদের দেশের ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে এতটা ফ্রেন্ডলি আচরণ করতে পারে না চাইলেও। অজানা আশঙ্কার ভয় মনে সবসময় দানা বেঁধে থাকে। পরন্ত উঠছে, তাই দ্রুত চোখ মুছে ফেললেন নাসরিন। তার হঠাৎই ভীষণ কষ্ট হতে লাগলো। মেয়েটা তার একা একা কষ্ট পাচ্ছে, অথচ সে মা হয়েও কিছু করতে পারছে না। কি বা করবে সে? এই কষ্টের উৎপত্তি কোথায় তাই তো জানেন না তিনি। রাতের আধার কেটে ধীরে ধীরে আলোকিত হচ্ছে চারপাশ। বড় জানালার পাশে দাঁড়িয়ে অবাক নয়নে দিনের শুরু দেখলো পরন্ত। মনে মনে প্রার্থনা করলো, হে রব, অন্ধকার সরিয়ে যেভাবে আলো ফোটাও তুমি, ঠিক সেভাবে আমার জীবন থেকে কষ্টগুলো সরিয়ে দাও। যেহেতু সে আমার না, তাহলে তার জন্য আমার মনের হতাশগুলো বিলীন করে দাও। আমি বাঁচতে চাই, একটা সুন্দর জীবন চাই। সকাল সকাল মেয়ের ভার মুখ দেখে এর কারণ শিখা কিছুটা হলেও আন্দাজ করতে পারলেন। চুলোয় চায়ে পানি বসিয়ে দিয়ে তিনি শায়লার দিকে ফিরলেন। শায়লার শরীরে হালকা গোলাপি জামদানি, সুন্দর বানিয়েছে। ফর্সা শরীরে গোলাপের পাপড়ির ন্যায় লাগছে। শিখা মনে মনে আওড়ালেন, মাশাআল্লাহ। তারপর বললেন,
কি রে, তুই এভাবে প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? জামাই ওঠেনি? শায়লা সে কথার জবাব না দিয়ে অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো। শিখার মনে হলো শায়লা চোখে পানি জমেছে, সেটাই লুকানোর ব্যর্থ চেষ্টা করছে মেয়েটা। শিখা এগিয়ে এসে মেয়েটার কাঁধে হাত রাখলেন। কি হয়েছে মা, আমাকে খুলে বল। শায়লা নিজের আবেগ ধরে রাখতে পারল না আর শিখার সামনে কেঁদে নিল। ও আমাকে মেনে নেয়নি মা। কথাটা শুনে শিখা মোটেও চমকালেন না, বরং এটাই স্বাভাবিক। একটা দুর্ঘটনার বশবর্তী হয়ে বিয়েটা হওয়ায় একদিনে সবকিছু মেনে নেওয়া যায় না নিশ্চয়। সময়ের প্রয়োজন, সময় সবই পারে সম্পর্ককে নতুন ভাবে জুড়ে দিতে, আবার ভেঙেও দিতে। এতে কান্নাকাটি করার কি আছে পাগলি? আজ না মেনে নিবে কাল নিবে, কাল না নিলে পরশু। শোন, বিয়ে যখন হয়েছে তখন মেনে নিতেই হবে। তুই ওকে সময় দে, বুঝলি? তার সামনে সেজে গুজে থাকবি সবসময়, ওর খেয়াল রাখবি, হাসি মুখে কথা বলবি। দেখবি তোর মায়া জালে অব্র ফাঁসবে। এরকম ফ্যাচ ফ্যাচ করলে কোনোদিনই মেনে নেবে না। নে, চোখ মুছে এবার। শিখা নিজেই শায়লা চোখ মুছিয়ে দিলেন। তারপর চায়ের পানিতে চা পাতি, চিনি আর দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে গাঢ় চা তৈরি করলেন। 1 কাপ চা শায়লার হাতে দিয়ে বললেন, এটা নিয়ে যা। খেতে না চাইলে জোর করবি না, রেখে চলে আসবি চুপচাপ। ওকে বোঝাবি যে তুই ওকে সময় দিয়েছিস নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। এক সময় না এক সময় সে ফিরবেই তোর কাছে। বিয়ে ব্যাপারটা এমন, আল্লাহর আলাদা রহমত থাকে এতে। শায়লাকে দেখে মনে হলো মায়ের কথা সে অনেকটা শান্ত হচ্ছে। চুপচাপ চায়ের কাপ নিয়ে নিজেদের রুমের দিকে যাত্রা শুরু করলো। বাইরে ঝলমলে রোদ, উত্তপ্ত আবহাওয়া। সূর্যের রশ্মি জানালা ভেদ করে টাইলসের মেঝের উপর এসে আছড়ে পড়েছে। টাইলসটা চিকচিক করছে, দেখতে সুন্দর লাগছে। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অভ্র। পরন্তু যদি আজ তার জীবনে থাকতো, তবে তার জীবনটাও এরকম চকমকে হতো, সুন্দর আর আকর্ষণীয় হতো। আফসোস, পরন্তুকে সে হারিয়ে ফেলেছে। পর মুহূর্তে নিজের চিন্তা ভাবনায় বাধা দিল নিজে। পরন্তুকে কেন হারাবে সে? পরন্তু কোথাও যায়নি, বিয়ে হয়েছে তো কি হয়েছে? শায়লাকে ডিভোর্স দেবে দরকার পড়লে। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল তখন অতিরিক্ত উত্তেজনায়, নইলে এই বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে তো যেতেই পারতো অভ্র। ইস, চোর পালালে যে বুদ্ধি পারে, এই তার বাস্তব প্রমাণ। এই জন্য গুরুজনেরা বলেন বিপদের সময় উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে। দরজা দিয়ে কারো আগমনের উপস্থিতি টের পেয়ে অভ্র ভাবনার গতিপথে রাশ টেনে ধরল, আর চোখে দেখলো শায়লা এসেছে, তার হাতে চায়ের কাপ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চা খাওয়াটা অভ্রর অনেক দিনের অভ্যাস, কিন্তু এতদিন এই চাটা পরন্তু এনে দিত। একদিনের ব্যবধানে সেটা শায়লার দখলে চলে গিয়েছে। বুক ফুঁড়ে আবারও একটা দীর্ঘশ্বাস বাতাসে মিশিয়ে দিয়ে ঝটপট উঠে পড়লো অভ্র। একটা টি শার্ট গায়ে চাপাতে চাপাতে বাথরুমের দিকে এগোতেই শুনলো শায়লা বলছে, তোমার চা। অভ্র না চাইতেও থামলো। শায়লার এসব বউ বউ আদিক খেতে একদম সহ্য হচ্ছে না। একটা উপহার পেয়ে বোধ হয় তোর মজা লেগে গেছে, তুই আরো উপহার চেয়েছিস। বারে, আমি কি করলাম? এই বউ হওয়ার নাটকটা করতে মানা করেছিলাম না? শায়লার মেজাজটা চটে গেল। এভাবে অপদস্থ হয়ে থাকা যায় না। বিয়েটা হয়েছে না যেন মাথা কিনে নিয়েছে অভ্র, যেটা বলবে সেটাই শুনতে হবে। সিরিয়ালের নায়িকার মতো এখন তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। কত নাটক! মাথাটা জোর করে ঠান্ডা করলো শায়লা। মা বারবার করে বলে দিয়েছে মেজাজ না দেখিয়ে বুদ্ধি দিয়ে কাবু করতে। আচ্ছা, আমি চা রেখে চলে যাচ্ছি। আর শোনো, আমি মোটেও বউ হওয়ার নাটক করছি না। তুমি মানো বা না মানো, আমি তোমার বউ। আমি যদি আমার অধিকার চাই, তুমি কি না দিয়ে থাকতে পারবে? আমার তো এখানে দোষ ছিল না। শুধু একটা সম্পর্ক আমি ভাঙতে চাইনি, তাই বিয়েটা মন থেকে মেনে নিয়েছি। অথচ আমার আর পরন্তর সম্পর্কটা ঠিকই ভেঙে দিয়েছিস। আমি ভাঙিনি, উপরে যিনি আছে উনি করেছেন। ওনার হুকুম ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না। আর তো বিয়ে, উনি তো তোমার কপালে আমাকে লিখে রেখেছিলেন। আর একটা কথা জানো তো, আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি। যাকে পাবো না তাকে পাওয়ার জন্যই মন বিহায় হয়ে ওঠে। মাথা ঠান্ডা হলে একটু ভেবে দেখো, আসলে তোমার এসব আচরণ পাওয়ার যোগ্য আমি কিনা। আমি কিন্তু কিছুই করিনি, ভাগ্যের উপর আমার বিন্দু মাত্র হাত নেই। তবু যা হয়েছে তা মেনে নিয়ে তোমার মন ভালো করার চেষ্টা করছি। অথচ তুমি, থাক, চাটা খেয়ে নিও ঠান্ডা হওয়ার আগে। তোমাকে তোমার মতো ছেড়ে দিলাম। বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না শায়লা, বেরিয়ে গেল ঘর ত্যাগ করে। অব্র হতভম্বের নয় দাঁড়িয়ে রইল। শায়লার কথাগুলো কানে বাজছে তার। আসলেই তো, শায়লার কি আদৌ কোনো দোষ আছে?
সেও তো যেভাবে চাপে পড়ে বিয়েটা করেছে, শাইলাও চাপে পড়েছিল। আর একবার বিয়ে হয়ে গেলে সেখান থেকে সহজে বেরিয়ে আসতে চায় না। এমনটা মেয়েদের সাইকোলজি। সম্পর্ক ভাঙতে প্রচুর ভয় আর জড়তা কাজ করে তাদের মনে। এই জন্যই কত মেয়েরা ভালোবাসা নেই, তবুও দায়বদ্ধতা মেনে নিয়ে যুগের পর যুগ হাসিমুখে সংসার করে যাচ্ছে। অভ্র ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সঙ্গে সঙ্গে তার মন জানান দিল, শাইলার মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাস না সবকিছু। শাইলার দোষ নেই, অথচ সে কিন্তু একবারও কাউকে বলেনি বিয়েটা ভাঙার কথা। যদিও সে জানতো তোর পোড়া মন একজনের অনুপস্থিতিতেই পড়ছে। তার সঙ্গে খারাপ ব্যবহার না করা, ভালো ব্যবহারও করার দরকার নেই। নির্বিকার থাক, সময় সুযোগ আর পরিস্থিতি বুঝে বাসায় বল যে শাইলার সাথে তো যাচ্ছে না, তুই এই সম্পর্ক থেকে মুক্তি চাস। তারপর পরন্ত তোর, শুধুই তোর। আজকে যে করেই হোক পরন্তের সঙ্গে কথা বলতে হবে। অভ্র বিহনে পরন্ত নিশ্চয় ভেঙে পড়েছে। কতগুলো ভাবতেই অভ্র নিজের ভেতরে এক ধরনের ছটফটানি অনুভব করলো। দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো ঘর ছেড়ে। উদ্দেশ্য পরন্তকে খোঁজা। নাস্তা টেবিলে পারিবারিক মিটিং বসেছে। দাদি বউ 3 ছেলেকে উদ্দেশ্য করে বললেন, আজকে যদি তোদের বাপ বেঁচে থাকতো সে যে কি খুশি হতো। আহারে, মানুষটা অকালে চলে গেল আমাদের ছেড়ে। মৃত স্বামীর স্মৃতিচারণ করতে গিয়ে ওনার গলার স্বর ভারী হয়ে আসে। তামিজউদ্দিন বললেন, আম্মা আপনি কাঁদবেন না। আব্বা নাই কে বলেছে? উনি আমাদের সাথেই আছে আর সবই দেখে। উনি নিশ্চয়ই অভ্র আর শাইলার বিবাহ বন্ধনে খুশি হয়েছে। খোকন উদ্দিন বললেন, আম্মা একটা কাজ করলে কেমন হয়? ওরা নতুন দম্পতি, অথচ আব্বার দোয়া পাবে না, এটা কেমন কথা? তাইলে চলেন আজকে সবাই মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। 2 দিন থেকে চলে আসতাম। আব্বার দোয়া নেওয়া হলো, গ্রামের সবাইকে মিষ্টিও খাওয়ানো হলো। তামিজউদ্দিন খোকনের পিঠ চাপলেন। এই তো খুব ভালো কথা। এখন বাজতেছে 9টা। 12টার মধ্যে রওনা দিলে বিকেলের মধ্যে পৌঁছানো সম্ভব। আমি 2টা মাইক্রো ভাড়া করে ফেলি দ্রুত তাহলে, বলে ব্যস্ত ভঙ্গিতে মিঠুনউদ্দিন উঠে গেলেন। দাদিবু 3 বউকে ডেকে যথারীতি গোছগাছ শুরু করতে বললেন। দুপুরে খাবার বাইরে থেকে কিনে নেওয়া হবে, তাই রান্নার ঝামেলা নেই। ঘর বাড়ি তালা দিয়ে সবাই যাবে। খবরটা শুনে পাপন 2টা লাফ মারল। কতদিন উল্লাসীন চেহারা দেখে না, একবার গেলে নিশ্চয় হবে। পাপন দ্রুত নিজের জামা কাপড় গোছাতে শুরু করলো। পরন্ত পাপনের রুমে এসে গোছগাছ দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে কই যাবি? গ্রামে। ওমা হঠাৎ? অভ্র ভাইয়া শাইলাপুর বিবাহ উপলক্ষে সবাই যাবে, দাদা দোয়া নেবে আর গ্রামবাসীকে মিষ্টি বিতরণ করবে। মুহূর্তে বুকটা ভার হয়ে উঠলো পরন্তর। নাসরিন ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকে পরন্তকে উদ্দেশ্য করে বললেন, তোর কোন জামাগুলো নিবি দেখে নে, সময় কম। আর পাপান তুই গোসলে যা। পরন্ত নির্বিকার কণ্ঠে জবাব দিল, আমি যাব না মা। যাবি না মানে? যাবো না মানে যাবো না। সবাই যাবে আর তুই একা বাসায় থাকবি? দরকার বলে থাকবো, তবুও যাবো না, আমার ভালো লাগছে না। নাসরিন রেগে গেলেন। কেন ভালো লাগছে না সেই কারণ তো অজানা নয়। কোনো না কোনো ছেলের থেকে ছ্যাঁকা টাকা খেয়ে মুহূর্তেই দেবদাসী হয়ে বনে গেছে। একটু গ্রামে গেলে হাওয়া বদল হতো, ভালো লাগতো, মনটাও হালকা হতো। তা না, উনি নাকি যাবেন না। তুই যাবি, তোর বাপও যাবে। যা গোসলে ঢুক। আমার কথার উপর কথা বলবি না, খবরদার। মা, উনির উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতেই পারো তোমরা। মানে? এই যে আমি যাব না বললাম, তাও তোমরা আমার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ। আবার অভ্র ভাইয়ের বিয়েটাও তার সিদ্ধান্তের বাইরে গিয়ে দিয়েছো। কেউ কি একবারও জানতে চেয়েছো অভ্র ভাই বিয়েতে রাজি কিনা? 1 মিনিট, এখানে অভ্র আসছে কোত্থেকে? কিছু না, বলে উঠে দাঁড়ালো পরন্ত। নিজের রুমের দিকে হাঁটা দিল। নাসরিন হতবাক। পরন্তের আচরণ কিছুতেই তার মাথায় ঢুকছে না। পাপানো গোছগাছ থামিয়ে পরন্তের কথা শুনছিল। সে চলে যেতেই বলল, মা, আপার না কি যেন হয়েছে, কেমন করতেছে দেখো না, হাসিও না একটু। সারাক্ষণ এমন মুখে থাকে যেন কেঁদে ফেলবে। ওর ভূত আমি তাড়াবো মাথা থেকে। গ্রামে যেয়ে নেই আগে, তুই কাপড় গুছিয়ে গোসলে ঢোক, বলে নাসরিন চলে গেলেন। পাপন মৃদু নিঃশ্বাস ফেললো। পরন্ত যাবে না করলেও শেষ পর্যন্ত তাকে তৈরি হতেই হলো। মিঠুনউদ্দিনের ধমক খেয়ে মাকে যতটা অভয় করে, বাবাকে ঠিক ততটাই ভয় করে। নাকে মুখে কেঁদে টেঁদে তৈরি হয়ে গাল মুখ ফুলিয়ে লম্বা বারান্দা এসে দাঁড়ালো পরন্ত। মাথার উপর উত্তাপ সূর্য লম্বা কিরণ দিচ্ছে। গরমে গাটা চিটচিট করছে, রোদের উত্তাপে গা ঘেমে উঠেছে। থাকা যায় না। পরন্ত ঘরের উদ্দেশ্যে যাবে, পেছন ঘুরে তাকাতেই থমকে গেল। অভ্র দাঁড়িয়ে।
সেই চিরচেনা মুখ, চিরচেনা চোখ, নাক, ঠোঁট, হালকা দাড়িতে ভরে আছে থুতনি। তবু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পরন্তের অবচেতন মনে পার্থক্যটা ধরা পড়ল। অব্রর চোখ দুটো আগে ওকে দেখলে আনন্দে উল্লাসে ফেটে পড়তো, আর আজ বিষণ্ণ, খানিকটা লাল বর্ণের। কান্না আটকে রাখলে এরকমটা হয়। পরন্ত ঢোক গিলে নিজেকে সামলানো। অব্র কিছু একটা বলবে বুঝতে পেরে পরন্ত নিজে থেকে পরিবেশটাকে সহজ করে দিল। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, অব্র ভাইয়া, তুমি এখানে? অব্র চমকালো। পরন্তের টোনটা ভালো ঠেকছে না। তবে কি অব্রকে মন থেকে পুরোপুরি ভাবে মুছে দিয়েছে সে? আশেপাশে তো কেউ নেই, ভাইয়া ডাকছিস কেন? আজব তো, তুমি আমার বড় ভাই, আমার কাজিন, তোমাকে ভাইয়া বলবো না তো কি বলবো? দেখ পরন্ত, বলো ভাইয়া, শুনতেছি। অব্র অসহায় চোখ করে তাকালো। তার ভীষণ ব্যর্থ আর অপদার্থ মনে হচ্ছে নিজেকে। একটি মেয়ে ঠিক কোন পর্যায়ে এসে নিজের ভালোবাসার মানুষকে ইগনোর করার চেষ্টা করে তাকে বোঝাতে হয়? ভাইয়া ভাইয়া করবি না তো, আমি তোর ভাই, বল ভাই। পরন্তের বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে। সে নিজেকে যথেষ্ট শক্তভাবে সামলালো। এতটা শক্তি আর সাহস তার মধ্যে কোত্থেকে উদিত হলো কে জানে। এসব ফালতুওয়ালা বাদ দিয়ে কি বলবা বলো, আমার কাজ আছে। ইগনোর করছিস? অব্রর কণ্ঠটা অভিমানী শোনালো। ইগনোর? তোমাকে ইগনোর কেন করব আমি? যার প্রতি মানুষের অধিকার থাকে তাকে ইগনোর করা যায়, তোমার প্রতি আমার তো কোনো অধিকারই নেই। এভাবে বলিস না, যেটা হয়েছে পুরোটাই গন্ডগোল, তুইও ভালো করে জানিস। তোকে ছাড়া কাউকে ভাবতেও পারি না আমি। তাহলে শিখে নাও আর আমাকে ভাবা ভুলে যাও, তোমার জন্যই সেটা মঙ্গল। তুই আমাকে ভুল ভাবছিস? বিষণ্ণ কণ্ঠ তার। পরন্তু স্বাভাবিক উত্তর দিল, তুমি আমার এমন কে হও যে তোমাকে ভুল ভাববো আমি? কেউ হয় না। দেখো, পুরনো জিনিস মনে রাখার মতো মেয়ে আমি নই। ইট কিন্তু নরম মাটি দিয়ে তৈরি হয়, অথচ সেটাকে পোড়ালে কতটা শক্ত আর কঠিন হয়ে ওঠে তুমিও জানো আশা করি। আর ভেঙে বলতে হবে না আমার জন্য তুই পড়েছিস, আর এখন আমাকেও পড়াচ্ছিস। শোন পরন্ত, আমি তোকে যে স্বপ্ন দেখিয়েছি সেসব মিথ্যা না, এখনো কিচ্ছু হয়নি। আমি শাইলাকে ডিভোর্স দিব, তারপর তোকে। বাকি কথা শেষ হওয়ার আগেই পরন্ত হাতের ইশারায় অভ্রকে থামতে বলে নিজে তার ছেলের সঙ্গে বলল, এক মিনিট এক মিনিট, বিয়েটা একটা খেলা না তোমার কাছে, তাই না? তুই কি চাইছিস আমাকে বলতো? তোকে ভুলে শাইলাকে নিয়ে সুখে সংসার করি? অভ্র অধৈর্য হয়ে উঠল। আজ না হয় কাল শাইলা তোমাকে জিতে নেবে, আমি জানি। আমাকে বোঝাতে এসো না, আমি অনুভূতি মাটি চাপা দিয়েছি, সেই মাটি খুঁড়তে এসো না প্লিজ। আমার সামনে না এলেই বরং ভালো, আমি হোস্টেলে সিট পেরেই চলে যাব। ততদিন তুমি আর তোমার শাইলা আমার থেকে দূরে দূরে থাকো। আমার মেজাজ যদি একবার খারাপ হয়, তামাম দুনিয়া ফাতা ফাতা করে ফেলবো। শান্ত আছি, শান্ত থাকতে দাও। পরন্ত চলে যেতে নিলে অব্র হাত ধরে ফেলল। অগ্নি চোখে তাকালো পরন্ত, দৃষ্টি দিয়ে যেন বলছে, হাত ছাড়ো। অব্র ছাড়লো না, আরো শক্ত করে চেপে ধরলো। একজন ভালোবাসা পেতে চাইছে নতুন করে, আর একজন ভালোবাসা ভুলতে চাইছে সম্পূর্ণরূপে। কি হবে এই দুজনের ভবিষ্যৎ? হাতটা ছাড়ো। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে উঠতে অভ্র আর একটু এগিয়ে এসে গৌড়ের ন্যায় বলল, ছাড়বো না। আমার মেজাজ অত্যাধিক গরম হচ্ছে, কিন্তু রাতে একজন আর দিনে আর একজন নিয়ে থাকা শখ হয়েছে নাকি তোমার? তুমি এসব কি বলছো পরন্ত? আমি শাইলাকে, ছি। পরন্ত অল্প হাসলো একটু। হাত ছাড়ো, যেতে দাও। ছাড়বো না বললাম তো। অব্র এবার দৃঢ় কণ্ঠে বলল, ছাড়বে না? না। কথাটি মাটিতে পড়ার আগেই গালে তীব্র থাপ্পড়ের অনুভবে চকিত পরন্তের দিকে তাকালো অব্র। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার। পরন্তু তাকে চড় মারলো, এমনটা কি কোনোদিনও কল্পনাতেও ভেবেছিল অব্র? পরন্তু হিস হিসিয়ে বলল, আমি যেহেতু আঘাত পেয়েছি তার তুলনায় এটা খুবই কম। নিজের স্ত্রীর হাত ধরে টানাটানি করো কি চাও? ভুলেও আমাকে আগুনে ডোবাতে আসবে না, ইটস এ ওয়ার্নিং। বলে পরন্ত চলে গেল। অব্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল বোকার মতো। সে এসেছিল কি করতে আর কি হলো? এখন তো নিজেরই অভিমান জমছে পরন্তের উপর। তবে কি এখানে তাদের সম্পর্কের সমাপ্তি? দুটো মাইক্রো গাড়ি ভাড়া করা হয়েছে, সবাই গাড়ির সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। পরন্ত এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, তার গায়ে সাদা রঙের থ্রিপিস, তাকে দেখতে স্নিগ্ধ লাগছে। অপর এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। এখনো পরন্তের দেওয়া থাপ্পড়ের দৃশ্যটা চোখের সামনে ভাসছে। অভিমানী হচ্ছে মন।
অথচ দীর্ঘ বছরের ভালোবাসার স্বপ্নগুলো এক নিমেষে ভেঙে দেওয়ায় পরন্ত কতটা অভিমানী হয়ে উঠেছে তাকে আদৌ বুঝতে পারবে অভ্র? পরন্তের পাশে এসে শায়লা দাঁড়ালো। পরন্ত ফিরেও তাকায় না। শায়লা নতুন বউয়ের মতো করে সেজেছে। বিয়ের পর থেকে কেউ তাকে শায়লা বলে ডাকছে না, সবাই অভ্রের বউ অভ্রের বউ বলে বলে মুখে ফেনা তুলেছে। বিষয়টা একজন প্রেমিকার কাছে কতটা যন্ত্রণার তা বোঝার ক্ষমতা বোধ করেই ভুক্তভোগী ছাড়া আর কারো নেই। শায়লা গা ঘেঁষে দাঁড়ালো, এবার ফিসফিস করে ডাকলো, এই পড়ু। পরন্ত চোখা চাউনিতে তাকালো, সাড়া প্রদান করলো না। তার মেজাজ এখন অল্পতেই গরম হয়ে যায়, সবকিছু কেমন অসহ্য আর বিস্বাদ লাগে। ছ্যাঁকা খেলে মানুষ বোধহয় কাঠখোট্টা হয়ে ওঠে। আমরা যে গাড়িটায় যাব ওটাতে তোর জন্য সিট রেখেছে চাচ্ছু, তুই ওটাতে না গিয়ে অন্যটায় যাস কেমন? দেখ, অভ্র আমার স্বামী, তোদের একত্রে কাছাকাছি থাকা আর ঠিক না। যত থাকবে ততই কষ্ট পাবি। শিয়ালের সামনে মুরগি রাখলে শিয়ালের স্বভাব তো খারাপ হবে, কি তাই না? গাজলে উঠলো পরন্তের। শায়লার দিকে ফিরে তাকিয়ে জোরপূর্বক হাসি ছুড়ে দিল, চিবিয়ে চিবিয়ে বলল, ভালোবাসার দখল ছেড়ে দিতে পারছি, আর সামান্য একটা সিটের দখল ছেড়ে দিতে পারবো না? শায়লা চুপসে গেল, মাথা ঝাঁকিয়ে অন্যত্রে চলে গেল। পরন্তর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাতাসে কেউ বিষ মিশিয়ে দিয়েছে বোধ করি। এক গাদা বমি করে আবারও জ্বরে পড়ে দুর্বল শরীর নিয়ে মাগরিবের আগে আগে গ্রামের বাড়ি পৌঁছে পরন্ত। তাকে দেখে মনে হচ্ছে সে দাঁড়াতেও পারবে না। নাসরিনের কানের কাছে ফিসফিস করে মিঠুন উদ্দিন বললেন, তোমার মেয়ের হয়েছেটা কি? হঠাৎ করে এরকম দুর্বল হয়ে পড়লো কেন? মেয়ের দিকে খোঁজখবর রাখো না নাসরিন। নাসরিন বিস্ময় প্রকাশ করলো স্বামীর কথায়। মিথুনের এই কথায় একটা অন্যরকম সুরের আভাস পাওয়া গেল। তিনি কোনো জবাব প্রদান করলেন না, কাঠ হয়ে বসে রইলেন। গ্রামের বাড়িতে মূলত কেউই থাকে না, সবাই শহরে থাকায় গ্রামের বাড়ি তালা দিয়ে রাখা হয়। সেই চাবি আকলিমা নামের একজন দুঃসম্পর্কের আত্মীয়ের কাছে থাকে। তিনি 3টি বাড়ির পরে থাকেন। মাঝে মাঝে তালা খুলে পুরো বাড়ি গোছগাছ করে রাখাই তার দায়িত্ব। বিনিময়ে মাসের শেষে তাকে কিছু অর্থ দেওয়া হয়। খোকনউদ্দিন আসার আগেই আকলিমাকে জানিয়ে দিয়েছিলেন যে তারা যাচ্ছে। তাই সকাল সকাল আকলিমা আর তার মেয়ে উল্লাসী মিলে পুরো বাড়ি নতুন ভাবে সাজিয়েছে, পরিষ্কার করেছে, রাতের জন্য রান্নাও করে রেখেছে। পরন্তদের গাড়ি গিয়ে উঠোনে থামতেই আকলিমা বেরিয়ে এলেন। উল্লাসী এলো না, সে এবার সবেমাত্র ক্লাস 10-এ উঠেছে, কদিন বাদেই পরীক্ষা। সে তাদের বাসায় চলে গিয়েছে, পড়ছে। পাপন আতিপাতি করে পুরো বাসা খোঁজে উল্লাসীকে না পেয়ে বুঝলো সে তাদের বাসায় রয়েছে। কিন্তু এখন তো যাওয়া সম্ভব না, আগে ফ্রেশ হোক, সবাই একটু থিতু হোক, তারপর না হয় যাওয়া যাবে। পাপন ঠোঁট গোল করে শেষ দিতে দিতে নিজের জন্য বরাতকৃত রুমের দিকে এগোয়। এর আগে যতবার এসেছে ততবারই অভ্র আর পাপন এক রুম শেয়ার করে থেকেছে, আর পরন্ত, শায়লা, নিতু এক রুমে থেকেছে। এখন অবশ্য পাপন একাই এক রুমে থাকতে পারবে। অভ্র আর শায়লার জন্য সুন্দর একটি রুম সাজানো হয়েছে। পরন্ত আর নিতু শেয়ার করবে এক রুম। পরন্তকে ধরে দাঁড়িয়ে আছেন নাসরিন, গম্ভীর গলায় বারবার বলছেন, আর একটু হাঁট, এই তো চলে আসছি। পরন্ত হাঁটতে চাইছে না, ওর শরীর পুরোপুরি ভাবে জোর ছেড়ে দিয়েছে। অভ্রর পাশ কাটিয়ে যাওয়ার সময় পরন্ত একবারও অভ্রর দিকে তাকালো না, কিন্তু অভ্র ঠিকই তাকিয়ে রইল। সে জানে এই শারীরিক অসুস্থতার উৎপত্তি মনের থেকে। মানসিকভাবে মানুষ ভেঙে পড়লে শারীরিক ভাবেও ভেঙে পড়বে। তবুও কেন অভ্রর কথা শুনতে চাইছে না এই মেয়ে? অভ্র স্পষ্ট দেখেছে তাকে ছেড়ে পরন্ত থাকতে পারবে না, পারছেও না। 2 দিনে এই অবস্থা, আর কদিন গেলে ওর লাশটাও তো খুঁজে পাওয়া যাবে না। অভ্র শিউরে ওঠে। এসব কি ভাবছে সে? নিজেই নিজেকে প্রমোদ দিল, না না, পরন্ত আর যাই করুক নিজেকে শেষ করার মতো মেয়ে নয়। নিতু এগিয়ে গেল, নাসরিনকে উদ্দেশ্য করে বলল, আমি আপাকে ঘরে নিয়ে যাচ্ছি, আপনি ওদিকে যান চাচি, চাচা খুঁজছে। নিতুর হাতে পরন্তকে দিয়ে নাসরিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নিতু পরন্তকে ধীর স্থির ভাবে নিজেদের ঘরে নিয়ে গেল, বিছানা শুইয়ে দিল, তারপর নিজেও পাশে বসলো। পরন্তর শরীর অত্যাধিক গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তার চোখ জোড়া যেন স্বচ্ছ দিঘির পানিতে টইটুম্বুর। পরন্তর হাত জোড়া নিতু আঁকড়ে ধরে বলল, আপা, আমার থেকে কিছু লুকাবে না বলে দিলাম, তোমার কি হয়েছে বলো তো? পরন্ত জবাব দিল না, ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টি নিয়ে ক্ষণক্ষণ নিতুর মুখ পানে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। ক্ষীণ কণ্ঠস্বরে বলে উঠল, এখান থেকে যা নিতু, একা থাকতে দে আমায়। না আপা, তুমি আমাকে যতক্ষণ না বলবে তোমার কি হয়েছে আমি যাব না। অবশ্য আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। কি আন্দাজ করছিস?
পরন্তের এবার একটু ভয় হলো। সে চায় না অব্র আর তার বিষয়টা কেউ জানুক, অন্তত পরিবারের কেউ। একে তো অব্র তার কাজিন, উপরন্তু এখন বিবাহিত। বিবাহিত জেনেও অব্রর জন্য কষ্ট পেয়ে ভেঙে পড়াটা পরন্তের কাছে ভীষণ লজ্জার ব্যাপার। কিন্তু কি করবে সে? এই মুহূর্তে শক্ত থাকে তো ওই মুহূর্তে ভেঙে পড়ে। নিজেই নিজের অন্তর্দ্বন্দ্বে অস্থির হয়ে উঠেছে। একটা স্থির সিদ্ধান্তে কিছুতেই আসতে পারছি না। কি করলে তার জীবন সুন্দর হবে, অব্রর নাম ভুলতে পারবে, আবার হাসি মুখে থাকতে পারবে, তা কিছুতেই মাথায় আসে না। নিতুকে চুপ থেকে মৃদু হাসিতে মত্ত হয়ে উঠতে দেখে ভ্রু কুঁচকে ফেলল পরন্ত। দুর্বল হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলে উঠল, কি হলো? হাসিস কেন বল? কি আন্দাজ করছিস তুই? বলবো? তুমি কিন্তু লজ্জা পাবে। নিতুর ঠোঁট জুড়ে মুচকি হাসি, ফাঁকা ঢোক গিলে পরন্ত সম্মতি দিল। বল। তুমি অন্তর্দহনে পড়ছো আপা। অব্র ভাইয়ের বিয়েটা কিছুতেই মেনে নিতে পারোনি, কারণ তুমি অব্র ভাইয়াকে ভালোবাসো আর সেও তোমাকে ভালোবাসে। একদমই কথাগুলি বলে পরন্তের চোখে চোখ রাখতেই পরন্ত বিস্ময়ে হা মুখ করে ফেললো। এই গোপন খবর তো কেউ জানে না শায়লা ছাড়া। তবে কি শায়লার থেকে নিয়ে তো জেনেছে? এর মানে শায়লা বাসার সবাইকে বলে দিয়েছে নিশ্চয়। রাগে, অনাকাঙ্ক্ষিত অপমানে আর লজ্জায় পরন্তের চোখে পানি জমে উঠল। নিতু ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না না, আমি কাউকে বলবো না আপা, তুমি কেঁদো না প্লিজ। তুই কার থেকে জেনেছিস? কান্না চাপিয়ে মৃদু ধমকের স্বরে বলল পরন্ত। প্রত্যুত্তরে নিতু মুচকি হেসে বিজ্ঞান নাই বলল, কারোর থেকে জানি নাই, নিজে নিজে বুঝেছি। তুমি সবার থেকে লুকাতে পারলেও আমার থেকে লুকাতে পারো না আপা। মনে আছে একদিন সবাই বড় পুপিদের বাসায় গিয়েছিল, তুমি, আমি আর অপ্র ভাইয়া বাসায় রয়ে গেছিলাম। তোমরা দুজনে সেদিন সারা বিকেল ছাদে গল্প করে কাটাইছিলা। আমি ছাদে উঠেও উঠি নাই, কারণ তোমাদের চোখে তখন অন্যরকম আনন্দ দেখছিলাম, যে আনন্দের ভাগ হয় না কোনো। তাই আমি হস্তক্ষেপ করি নাই। সেদিনই বুঝছিলাম তোমাদের সম্পর্কটা অন্যদিকে গড়িয়েছিল। আর তারপর যেদিন অব্র ভাইয়ের বিয়েটা হলো, সেদিন থেকেই মুচড়ে পড়েছ। দুইয়ে দুইয়ে চার মেলাতে খুব বেশি কষ্ট হয়নি আমার আপা, কিন্তু কষ্ট হচ্ছে তোমার জন্য। পরন্তু চুপ করে নির্বিকার ভাবে শুনছিল। নিতু জবাবের আশায় চুপ করলেও সে কিছু বলল না, শুধু ঘুরে অপর দিকে শুয়ে পড়ল। চোখের কোল ঘেঁষে এক বিন্দু পানি গড়িয়ে গড়িয়ে গাল অব্দি গিয়ে ঠেকলো। নিতু সশব্দে মৃদু শ্বাস ফেলে নিচু কণ্ঠে বলল, আমি কাউকে বলবো না আপা, তোমার কষ্টগুলো সহ্য হয় না আমার। যদি পারতাম কিছু একটা করতাম। নিতু উঠে দাঁড়ালো। পরন্তু ঠিক তখন ডেকে উঠল, নিতু। হুম। তুই যে তথ্য জানিস তা মিথ্যে, এমনটা আমি বলবো না। তবে হ্যাঁ, খুব যে সত্যি তাও না। আমি নিজেকে সামলাতে শিখে গেছি। আমার আর অত কষ্ট হচ্ছে না, বিশ্বাস কর। শুধু বুকটা ভার হয়ে থাকে। অপরের পাশে যখন শায়লা আপুকে দেখি, তখন আমার বুকে ছিলেক মেরে ওঠে। এটাও কমে যাবে দেখিস। আমি নিজেকে সামলাতে পারবো একদিন পুরোপুরি। অবশ্যই পারবে আপু, পারতে তোমাকে হবে। তুমি জানো, শায়লা আপু আমার আপনা বোন হলেও তোমাকে তার চাইতে আমি বেশি ভালোবাসি। কারণ আমি যখন ছোট ছিলাম, তুমি আমাকে কাঁটা বেছে মাছ খেয়ে দিতে। শায়লা আপু কোনোদিন আমাকে ছুঁয়েও দেখেনি। ডুকরে উঠল নিতু। পরন্ত উঠে বসে নিতুকে এক হাতে জড়িয়ে ধরল। ওসব বাদ দে বোন, কাউকে বলিস না বোন, পায়ে পড়ি তোর। ছি আপা, তুমি না বললেও বলতাম না। এটা তোমার ব্যক্তিগত গোপন অধ্যায়। যদি সবাইকে জানাতে চাইতে, তবে তো বিয়ের দিনে বলে দিতে, তাই না? অব্রই তো এগোয়নি, ওকে পারতো না বিয়েটা ভেঙে দিতে যে কোনো মূল্যে? ও তো ছেলে বল। কিন্তু না, বিয়ে টিয়ে করে এখন আসছে আমার সাথে নাটক করতে। পরন্তর কণ্ঠ দিয়ে রাগ ঝরে পড়ে। নিতু বলল, কেন? তোমাকে কি বলে আপা? বলে শাইলা আপুকে ডিভোর্স দিয়ে আমাকে। থেমে যায় পরন্ত। শত হোক নিতু শাইলার বোন, তাকে অনায়াসে সব বলা কি ঠিক হবে? কিছুটা অবিশ্বাসী চোখে নিতুর দিকে তাকালে নিতু আশ্বস্ত ভরা হাসি ছুড়ে দেয়। বাদ দাও, আমি জানতে চাই না। ওসব তোমাদের পার্সোনাল ব্যাপার। আর আপা যেটা করেছে তার জন্য যে শাস্তি পাবে দেখো। তবে তুমি যাই করো না কেন, সব দিক বিবেচনা করে তবে আগায়ো। ভালোবাসাকে প্রায়োরিটি দিতে গিয়ে এমন কিছু করে বসো না যাতে আমাদের পরিবারের মানুষগুলো কষ্ট পায় আপা। পরন্তু কিছু বলল না। নিতু উঠে দাঁড়ালো। তুমি শুয়ে দেখো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। পরন্তর গায়ের উপর কাঁথা টেনে দিয়ে নিতু চলে গেল। দু হাত ভাঁজ করে তার উপর মাথা রেখে চুপচাপ শুয়ে পড়ল পরন্ত। তার অবচেতন মন ভাবছে সামনে আর কি কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে অব্র রুমে ঢুকেই হক চুকিয়ে গেল। লাল গোলাপের মিষ্টি গন্ধে মাথা ধরে যাওয়ার অবস্থা। এত সুন্দর করে রুমটা সাজালো কে, আর কেনই বা সাজালো?
অব্র বাইরে বেরিয়ে সোজা মায়ের খোঁজ করলো। অব্রর মা বারান্দা দিয়ে হেঁটে আসছিল। মাঝপথে ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। অব্রকে রীতিমতো রাগে কাঁপতে দেখে সেখানে একটু অবাকই হলো। কি হয়েছে আব্বু, তুমি রাগে আছো কেন? আম্মু, এসব কি? কোন সব? আমার ঘর সাজাইছে কে? আকলিমা লোক দিয়ে সাজায় রাখছে। তোমার আব্বাই আদেশ দিয়ে দিয়েছিল তোমার দাম্পত্য জীবন এখান থেকে শুরু হোক, এই জন্য। অব্র সেকেন্ড দুই চুপ করে থেকে গম্ভীর মুখে বলল, আমি এই বিয়ে মানি না আম্মু। শাইলার সঙ্গে একসাথে তলায় বসবাস করা সম্ভব না আমার পক্ষে। ভদ্র মহিলা চোখ কপালে তুলে অবাক হয়ে গেলেন। কি বলতেছো এসব? বিয়ের আগে তো এসব তুমি কিচ্ছু বলো নাই, এখন বিয়ে করার পর এসব বললে তো হবে না বাবা। বিয়েটা কোনো খেলা না। আমি বলেছিলাম আব্বুকে, উনি আমার কথা শোনে নাই। আমাকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে। উনি পরের মেয়ে সুখ দিতে গিয়ে নিজের ছেলেকে দুঃখের সাগরে ছুঁড়ে ফেলেছে আম্মু। আমি আমি সহ্য করতে পারছি না এসব। আমার জীবনটা তছনছ হয়ে গেল আম্মু। অব্রর গলা ভারী শোনালো। পারভিন বিস্ময়ের উপর বিস্মিত হলো। ছেলে তার কাঁদছে। তিনি কিছু বলতে নেওয়ার আগেই অব্র ফের বলে উঠল, আব্বু নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়ে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি প্রতি মুহূর্তে শ্বাসটাও নিতে পারছি না। আমার ভেতরে যে দহন হচ্ছে তা তোমাদের কাউকে আমি বোঝাতে পারবো না আম্মু। বলে ঘুরে ঘরের দিকে হাঁটা দিল অব্র। পারভিন ডাকতে গিয়েও ডাকলেন না। তার মাথায় কিছুই ঢুকছে না। অব্র কিসব বলে গেল, আবার কাঁদছেও ছেলেটা। একটা পুরুষ মানুষ কোন পর্যায়ে গেলে কাঁদতে পারে তা বোঝার ক্ষমতা তার আছে। তিনি বিচলিত বোধ করলেন। স্বামীর সাথে এসব নিয়ে কথা বলার অর্থ তার মেজাজ চড়িয়ে দিয়ে নিজেও গালি খাওয়া, অব্রকে বকা খাওয়ানো। কিন্তু তিনি একাই বা কি করবেন? অকল দরিয়ায় পড়লে মানুষ যেমন শুধু হাবুডুবু খেতে থাকে, কোনো দিকে কোনো রকম দিক দিশা পায় না, পারভিনের অবস্থাও ঠিক সেরকম এখন। কাকি, ঘরে আছো? পাপান হাঁক ছেড়ে ডেকে উঠল। আকলিমা শীতল পাটি বুনছিলেন। পাপানের গলা পেয়ে চোখ মুখ কুঁচকে গেল তার। উল্লাসী এক মনে পড়ছিল। বাবা নেই তার, মা অনেক কষ্টে মেয়েকে পড়াচ্ছেন। একদিন অনেক বড় হয়ে তার দুঃখ কমাবে এই আশায় উল্লাসীও সেই পথ ধরে হাঁটছে। আর কোনো ভাই বোন নেই তার। মায়ের সব স্বপ্ন পূরণের দায়িত্ব যে তারই কাঁধের উপর। কিন্তু পাপনের গলা পেয়ে তার পড়ার গতি স্লো হলো। পাপনের এসেছে শোনার পর থেকেই মনটা খুব ছটফট করছিল তার। এতক্ষণ তাও জোর জোর করে এটি রেখেছিল অন্তরের দুয়ার, সেটা এখন হাট করে খুলে গেল প্রিয়তমের কণ্ঠস্বরে। আকলিমা উল্লাসীর উদাসীনতা খেয়াল করে মৃদু আওয়াজে ধমক লাগলেন, ওই ছেমড়ি, পড়তেছস না কেন? একদম বাইরে বাইর হবি না, আর একটাও আওয়াজ হয় না যেন। বড়লোক ঘরের পোলা দেখা নিজের মাইয়ার তার পিছে লেলাই দেওয়ানোর মতো আমি মা না। বলে তিনি বেরিয়ে গেলেন। উল্লাসীর মনের প্রদীপ ধক করে নেমে গেল। তার আর পাপানের মাঝে কোনো সম্পর্ক নেই, আবার আছেও। কেউ কাউকে পছন্দের কথা বলেনি, অথচ দুজনেই জানে তারা একে অপরকে কতটুকু পছন্দ করে, চাই। ঢাকায় থাকাকালীন মায়ের মোবাইল দিয়ে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে পাপানের সাথে কথা হয় উল্লাসীর। পাপন তখন শুধু স্বপ্ন দেখায়, কখনো বা জ্যোৎস্না বিলাসের স্বপ্ন, কখনো বা রাতের আধারে নৌকায় ভ্রমণ, কখনো আবার বৃষ্টি দিনে ঝাল খিচুড়ি খেয়ে দুজনে খুনসুটির স্বপ্ন, কখনো বা রাত জেগে মুভি দেখার স্বপ্ন। এসব একটাও বাস্তবে পূর্ণ হবে কিনা উল্লাসী জানে না। তবুও সে মনে প্রাণে চাই তার বিয়েটা কোনো এক জাদু বলে পাপনের সাথে হোক। পাপানি হোক তার জীবন সঙ্গী, আর সে হোক পাপনের অর্ধাঙ্গিনী। বাইরে বেরিয়ে পাপনের হাস্যোজ্জ্বল মুখ দেখে কপালে রেখা মসৃণ করেন আকলিমা, বলেন, কিরে বাবা, এত রাইতে? এইদিকে একটু হাঁটতে আসছিলাম কাকি, ভাবলাম দেখা করা যায় তোমার মেয়ের সাথে। তা তোমার মেয়ের তো রূপ বেড়ে গেছে মনে হয়, একবারও দেখা দিল না। মজার ছলে কথাগুলো বলল পাপন, পাছে আকলিমা কিছু টের পেয়ে যায় এই ভয়ে। আকলিমা মনে মনে চৌকাস হাসি হাসলেন। তাকে গাধা মনে করে নাকি এই ছেলে? ভাবে সে কিছুই বোঝে না। উল্লাসী তো বাড়িতে নাই বাবা, ওর এক বান্ধবীর বাড়িতে গেছে। পড়ালেহা লইয়া কি বলে কাম আছে, একে করা লইব। আজ নাকি রাতে ওইখানেই থাকবো। মুহূর্তে মুখ থেকে হাসি মুছে যায় পাপানের। সে এসেছে জানার পরেও উল্লাসী কি করে পারলো চলে যেতে? মোটে দুদিন থাকবে তারা এই গ্রামে, এই সময়টা কই তার আশেপাশে থাকার চেষ্টা করবে? তা না। বুক চিরে বেরিয়ে এলো একটা ভারী দীর্ঘশ্বাস। জোরপূর্বক হাসি মুখে হেঁটে পাপন বলল, ও আচ্ছা, তাহলে আর কি, জায়গা কি? শুভরাত্রি। পাপন বাড়ির পথে হাঁটা ধরে বিষণ্ণ মনে। আকলিমা অল্প অল্প হাসেন। পাপনের জায়গায় যদি অব্র তার মেয়ের পিছনে ঘুরঘুর করতো তবে তিনি ঠিকই লেলিয়ে দিতেন, অথচ এই ছেলে তার পিছনে লেগেছে। বয়সী বা কত? উল্লাসীর চেয়ে বছর তিনেকের বড় হবে। এর কাছে কি দেখে মেয়েকে দিবেন তিনি? তারপর চেহারাও তো ভালো না। উল্লাসীর জন্য কত ভালো ভালো প্রস্তাব আছে। উল্লাসীটাও আসলে রূপসী,
নইলে তার কিছু নাই জেনেও বেটা ছেলেরা কি দেখে তার মেয়েকে বিয়ে করতে চায়। আকুলি মা স্বস্তি নিঃশ্বাস ছাড়েন। কলেজটা পাশ করলেই উল্লাসীকে ভালো জায়গায় বিয়ে দিবেন তিনি, পাপনের চাইতেও ভালো সুন্দর ছেলে দেখে। তখন পাপন খালি হা হুতাশ করবে, বললে করুক, তার কি।